নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি সপ্তদশ পর্ব। তিলু ও নীলু তেঁতুল কাটছিল বসে বসে। চৈত্র মাসের অপরাহ্ন। একটা খেজুর পাতার চেটাই বিছিয়ে তার উপর বসে নীলু তেঁতুল কাটছিল। তিলু সেগুলি বেছে বেছে এক পাশে জড়ো করছিল। কোন গাছের তেঁতুল রে? তা জানি নে দিদি, গোপাল মুচির ছেলে ব্যাংটা পেড়ে দিয়ে গেল। গাঙের ধারের? সে তো খুব মিষ্টি, খেয়ে দেখ না। তিলু একখানা তেঁতুল মুখে ফেলে দিয়ে বললে, বাহ কি মিষ্টি, গাঙের ধারের ওই বড় গাছটা। তাড়াতাড়ি নে দিদি, খোকা পাঠশালা থেকে এলো বলে, এলেই মুখে পুড়বে। হ্যাঁ রে, বিলুর কথা মনে পড়ে। তিনজনে বসে তেঁতুল কুটতাম এরকম, মনে পড়ে খুব। দু বোনই চুপ করে রইল। অনেক কথাই মনে পড়ে। এই তো কয়েক বছর হলো বিলু মারা গিয়েছে। মনে হচ্ছে কত দিন, কত যুগ। এই সব চৈত্র মাসের দুপুরে বাঁশবনের পত্র মর্মরে পাপিয়ার উদাস ডাকে যেন পুরাতন স্মৃতি ভিড় করে আসে মনের মধ্যে। বাপের মতো দাদা, মা বাবা মারা যাওয়ার পরে যে দাদা যে বৌদিদি বাবা মায়ের মতোই তাদের মানুষ করেছিলেন, তাদের কথাও মনে পড়ে। পাশের বাড়ির শরৎ বাণুজ্যের বউ হেমলতা পান চিবোতে চিবোতে এসে বললে, কি হচ্ছে বৌদিদি, তেঁতুল কুটছো? তিলু বললে, এই আর কখানা তেঁতুল, এখনো দু ঝুড়ি ঘরে রয়েছে। তালপাতার চাটাইখানা টেনে নিয়ে বসো। বসবো না, জানতে এলাম আজকে ত্রিয়োদশী। বেগুন খেতি আছে? খুব আছে। দ্বাদশী পুরো, রাত দুপুরে ছাড়বে, তোমার দাদা বলছিলেন। দাদা বাড়ি? না, কোথায় বেরিয়েছেন। দাদা কেমন আছেন? ভালো আছেন। বুড়ো মানুষের আর ভালো মন্দ, কাশি আর জ্বরটা ছেড়েছে। টুলু কোথায়? এখনো পাঠশালা থেকে ফেরেনি বৌদি। অনেক তেঁতুল কুটেছিস তোরা। আমাদের এবছর দুটো গাছের তেঁতুল পেড়ে ন দেবা ন ধম্মা, মুড়ি মুড়ি পোকা তেঁতুলির মধ্যে। দুটো কোটা তেঁতুল দিস শ্রাবণ মাসে অম্বলটা খাবার জন্য। খয়রা মাছ দিয়ে অম্বল খেতে তোমার দাদা বড্ড ভালোবাসেন। বেলা পড়ে এসেছে। কোকিল ডাকছে বাঁশঝাড়ের মগডালে। কোথা থেকে শুকনো কুলের আচারের গন্ধ আসছে। কামরাঙা গাছের তলায় নোলে নাপিতদের দুটো হেলে গরু চড়ে বেড়াচ্ছে। ওপাড়ার সতে চৌধুরীর পুত্রবধূ বিরাজমোহিনী গামছা নিয়ে নদীতে গা ধুতে গেল সামনের রাস্তা দিয়ে। নীলু ডেকে বললে, ও বিরাজ, ও বিরাজ। বিরাজমোহিনী নথ বাঁহাতে ধরে ওদের দিকে মুখ ফিরিয়ে বললে, কি? দাঁড়া ভাই। যাবে ছর্দি? যাব। বিরাজের বাড়ি নদে শান্তিপুরের কাছে বাগাঁচড়া গ্রামে, সুতরাং তার বুলি যশোর জেলার মতো নয়। সেটা খুব ভালো করে জাহির করতে চায় এই অজ বাঙাল দেশের ঝি বউদের কাছে। ওর সঙ্গে তিলু নীলু দু বোনই গেল ঘরে শেকল তুলে দিয়ে। এ পাড়ায় ইছামতিতে মাত্র দুটি নাইবার ঘাট। একটার নাম রায়পাড়ার ঘাট, একটার নাম সাহেবের ঘাট। কিছু দূরে বাঁকের মুখে বনশিমতলার ঘাট। পাড়া থেকে দূরে বলে বনশিমতলার ঘাটে মেয়েরা আদৌ আসে না। যদিও সবগুলো ঘাটের চেয়ে তীর তরু শ্রেণী এখানে বেশি নিবিড়। ধরার অরুণোদয় এখানে অবাচ্য সৌন্দর্য মহিমায় ভরা। বনবিহঙ্গ কাকুলি এখানে সুস্বরা।
কত ধরনের যে বনফুল ফোটে ঋতুতে ঋতুতে তীরের বনে বনে, ঝোপে ঝোপে। চাঁড়া গাছের তলায় কি ছায়া ভরা কুঞ্জ বিতান। 50-60 বছরের মোটা চাঁড়া গাছ এখানে খুঁজলে 2-4টে মিলে যায়। তিলু বললে, চল না বনশিমতলার ঘাটে নাইতে যাই। বিরাজ বললে, এই অবেলায়? কদ্দূর আর? যেতুম ভাই, কিন্তু শাশুড়ি বাড়ি নেই। 2টি ডাল ভেঙে উঠোনে রোদে দিয়ে গেছেন। তুলে আসতে ভুলে গেলুম আসবার সময়। গরু বাছুরে খেয়ে ফেললে আমাকে বুঝি আস্ত রাখবেন ভেবেছ? নীলু বললে, ওসব কিছু শুনছি নে, যেতেই হবে বনশিমতলার ঘাটে, চলো। বিরাজ হেসে সুন্দর চোখ দুটি তেরচা করে কটাক্ষ হেনে বললে, কেন, কোনো নাগর সেখানে ওত পেতে আছে বুঝি? তিলু বললে, আমাদের বুড়ো বয়সে আর নাগর কি থাকবে ভাই, ওসব তোদের কাঁচা বয়সের কাণ্ড। একটা ছেড়ে ঘাটে ঘাটে তোদের নাগর থাকতে পারে। ইস, এখনো ওই বয়সের রূপ দেখলে অনেক যুবর মুন্ড ঘুরে যাবে, এই কথা বলতে পারি দিদি। চলো দেখি কোন ঘাটে নিয়ে যাবে, নাগরের চক্ষু ছানা বড়া করে দিয়ে আসি। কিন্তু শেষ পর্যন্ত রায়পাড়ার ঘাটেই ওদের যেতে হলো। পথে নামবার পরে অনেক ঝি বউ ওদের ধরে নিয়ে গেল। ঘাটে অনেক ঝি বউ, হাসির ঢেউ উঠছে। গরম দিনের শেষে ঠান্ডা নদী জলের আমেজ লেগেছে সকলের গায়ে। জলকেলি শেষ করে সুন্দরী বধূকন্যার দল কেউ ডাঙায় উঠতে চায় না। সীতানাথ রায়ের পুত্রবধূ হিমি ডেকে বললে, ও বর্দি, দেখিনি যে কতদিন। তিলু বললে, এ ঘাটে আর আসিনি। কেন, কোন ঘাটে জানতে হবে? বিরাজ বললে, তোরা খবর দিস তোদের লুকোনো নাগরালির? ও কেন বলবে ওর নিজের? আমি তো বলতুম না। হিমি বললে, বড় দিদি বয়স্ক, আমার মার বয়সী, ও কথা আর ওকে বলো না। তোমার মুখ সুন্দর, বয়স কচি, ওসব তোমাদের কাজ। ওতে কি? এতে ভাই খোল, ঘটায় ময়লা হয়েছে, খার খোল মাখবো বললে নিয়ে এলুম। মাখবি না? তুমি সুন্দরী, তুমি ওসব মাখো। সবাই খিলখিল করে হেসে উঠল। এতগুলি তরুণীর হাসির লহরে, কথাবার্তার ঝিলিকে স্নানের ঘাট মুখর হয়ে উঠেছে। আর কিছু পরে সপ্তমীর চাঁদ উঠবে ঘাটের ওপরকার শিরিষ আর পুঁয়ো গাছের মাথায়। পটপটি গাছের ফুল ঝরে পড়ছে জলের ওপর। বিরাজের মনে কেমন একটা অদ্ভুত আনন্দের ভাব এলো, যেন এই সংসারে দুঃখ নেই, কষ্ট নেই। তার রূপের প্রশংসা সব স্থানে শোনা যাবে। বড় পিড়িখানা এ স্ত্রী সমাজে তার জন্যেই পাতা থাকবে সর্বত্র। ফেনি বাতাসার থালা তার দিকে এগিয়ে ধরবে সবাই চিরকাল। কোনো কুয়াশা ছাড়া পাখি ডাকা ভোরে শাঁখ বাজিয়ে ডালা সাজিয়ে জল সইতে বেরোবে তার খোকার অন্নপ্রাশনে কি বিয়ে পৈতেতে। শান্তিপুরি শাড়ি পরে সে ফুলের সাজি আর তেল হলুদের কাঁসার বাটি নিয়ে ঝমর ঝমর মল বাজিয়ে গুজরি পঞ্চম আর পৌঁছে পড়ে সেজে গুজে চলবে এ স্ত্রীদের আগে আগে। আরো কত কি, কত কি মনে আসে। মনের খুশিতে সে টুপ টুপ করে ডুব দেয়। একবার ডুব দিয়ে উঠে সে যেন সামনের চরের প্রান্তে উদার আকাশের কোণে দেখতে পেলে তার মায়ের হাসি মুখ। আর একবার দেখলে বিয়ের ফুলশয্যার রাতে ছোবা খেলা করতে করতে উনি আর চোখে তার দিকে চেয়েছিলেন। সেই সলজ্জ সসংকোচ হাসি হাসি মুখখানা। জীবনে শুধু সুখ, শুধু আনন্দ, শুধু খাওয়া দাওয়া, জলকেলি, হাসি খুশি, কদম্ব কেলি, তাস নিয়ে বিন্তি খেলার ধুম। কি মজা! হ্যাঁ রে, ও কি, ও বিরাজ দিদি, অবেলায় তুই জলে ডুব দিচ্ছিস কি মনে করে? অবাক হয়ে হিমি বললে কথাটা। নীলু বললে, তাই তো, দেখো বড়দিদি কাণ্ড। হ্যাঁ রে, চুল ভিজুলি যে, ওই চুলটার রাস শুকুবে? কি আক্কেল তোর! বিরাজের গ্রাহ্য নেই ওদের কথার দিকে। সে নিজের ভাবে নিজে বিভোর। বললে, এই
একটা গান গাইব, শুনবি? মনের বাসনা তোরে সবিশেষ শোনো রে বলি। হিমি বললে, ওরে চুপ চুপ, কে যেন আসছে, ভারী কি দলের কেউ। নিস্তারিণী গুল দিয়ে দাঁত মাজতে মাজতে ঘাটের ওপরে সে হাজির হলো। সবাই একসঙ্গে তাকে দেখলে তাকিয়ে, কিন্তু কেউ কথা বললে না। এ গাঁয়ের ঝি বউদের অনেকেই ওর সঙ্গে কথা বলে না। ওর সম্বন্ধে নানা রকম কথা রটনা আছে পাড়ায় পাড়ায়। কেউ কিছু দেখেনি, বলতে পারে না, তবুও ওর পাড়ার রাস্তা দিয়ে একা একা বেরুনো, যার তার সঙ্গে, মানে মেয়ে মানুষদের মধ্যেই তো সেই যার তার সঙ্গে কথা বলা, এসব নিয়ে ঘরে ঘরে কথা হয়েছে। এই সব জন্যেই কেউ ওর সঙ্গে হঠাৎ কথা বলতে চায় না সাহস করে, পাছে ওর সঙ্গে কথা কইলে কেউ খারাপ বলে। তিলু ও নীলুর 7 খুন মাপ এ গায়ে। তিলু কোনো কিছু মেনে চলার মতো মেয়েও নয়, সবাই জানে। কিন্তু মজাও এই, তার বা তাদের ক বোনের নামে কখনো এ গায়ে কিছু রটেনি। কেন, তার কারণ বলা শক্ত। তিলু মমতা ভরা চোখের দৃষ্টি নিস্তারিণীর দিকে তুলে বললে, আয় ভাই আয়, এত অবেলা। নিস্তারিণী ঘাট ভরা বৌঝিদের দিকে একবার তাচ্ছিল্য ভরা চোখে চেয়ে নিয়ে অনেকটা যেন আপন মনে বললে, তেঁতুল করতে করতে বেলাটা টের পাইনি। ও মা, আমরাও আজ তেঁতুল করছিলাম রে, নীলু আর আমি। আমাদের উপর রাগ হয়েছে নাকি রে? সেটা কি কথা, কেন? আমাদের বাড়িতে যাসনি কদিন? কখন যাই বলো ঠাকুরজি, খার সেদ্ধ করলাম, খার কাচলাম, চিড়ে কোটা, ধান ভানা সবই তো একা হাতে করছি। শাশুড়ি আজকাল আর লগি দেন না বড় এক। নিস্তারিণী সুরূপা বউ, যদিও তার বয়স হয়েছে এদের অনেকের চেয়ে বেশি, তার হাত পা নেড়ে ঠোঁটের হাসি ঠোঁটে চেপে কথাটা বলবার ভঙ্গিতে হিমি আর বিরাজ একসঙ্গে কৌতুকে হি হি করে হেসে উঠল। সঙ্গে সঙ্গে যেন কোথাকার একটা বাঁধ খুলে গেল, হাসির ঢেউয়ের রোল উঠল চারিদিক থেকে। হিমি বললে, নিস্তারদি কি হাসাতেই না পারে, এসো না, জলে নামো না নিস্তারদি। বিরাজ বললে, সেই গানটা গান না দিদি, নিধুবাবুর কি চমৎকার গাইতে পারেন ওটা, বিধু দিদি যেটা গাইতো। সবাই জানে নিস্তারিণী সুস্বরে গান গায়। হাসি গানে গল্পে মজলিস জমাতে ওর জুড়ি বউ নেই গায়। সেই জন্যই মুখ ফিরিয়ে অনেকে বলে, অতটা ভালো না মেয়ে মানুষের, যার রয়স হয় সেটাই না ভালো। নিস্তারিণী হাত নেড়ে গান ধরলে, ভালোবাসা কি কথার কথা সই, মন যার মনে গাঁথা, শুকাইলে তরুবর বাঁচে কি জড়িত লতা, প্রাণ যার প্রাণে গাঁথা। সবাই মুগ্ধ হয়ে গেল। কেমন হাতের ভঙ্গি, কেমন গলা সুর, কেমন চমৎকার দেখায় ওকে হাত নেড়ে নেড়ে গান গাইলে। একজন বললে, নীলবরণী গানটাও বড় ভালো গান আপনি। নিস্তারিণীও খুশি হলো। সে ভুলে গেল 7 বছর বয়সে তার বাবা অনেক টাকা পণ পেয়ে শ্রোত্রিয় ঘরে মেয়েকে বিক্রি করেছিলেন। খুব বেশি টাকা, 75 টাকা। খোঁড়া স্বামীর সঙ্গে সে খাপ খাইয়ে চলতে পারেনি কোনোদিনও, শাশুড়ির সঙ্গেও নয়। যদিও স্বামী তার ভালোই, শ্বশুর ভজগোবিন্দ বাড়ু যে আরো ভালো, কখনো ওর মতের বিরুদ্ধে যায়নি। ইদানিং গরিব হয়ে পড়েছে, খেতে পড়তে দিতে পারে না, ছেলে মেয়েদের পেট পুড়ে ভাত জোটে না, তবুও নিস্তারিণী খুশি থাকে। সে জানে গ্রামে তাকে ভালো চোখে অনেকেই দেখে না, না দেখলে বই গেল কলাটা, যত সব কলাবতী বিদ্যেধরী সতীসাধ্যীর দল, মারও ঝাঁটা। ও জলে নেমেছে। বিরাজ ওর সিক্ত সুঠাম দেহটা আদরে জড়িয়ে ধরে বললে, নিস্তার দিদি, সোনার দিদি, কি সুন্দর গান, কি সুন্দর ভঙ্গি তোমার। আমি যদি পুরুষ হতুম তবে তোর সঙ্গে দিদি পিড়িতে পড়ে যেতুম, মায়েরই বলছি কিন্তু। একদিন বনভোজন করবি, চল। কেন হঠাৎ নিস্তারিণীর মনে অনেক দিন আগেকার ও ছবিটা ভেসে উঠল। মনের অদ্ভুত চরিত্র,
কখন কি করে বসে সেটা কেউ বলতে পারে? সেই যে তার প্রণয়ীর সঙ্গে একদিন নদীর ধারে বসেছিল, সেই ছবিটা। আর একটা খুব সাহসের কাজ করে বসলো নিস্তারিণী, যা কখনো কেউ গায়ে করে না মেয়ে মানুষ হয়ে। বললে, ঠাকুর জামাই ভালো আছেন বর্দি? পুরুষের কথা এভাবে জিজ্ঞেস করা বেনিয়ম, তবে নিস্তারিণীকে সবাই জানে। ওর কাছ থেকে অদ্ভুত কিছু আশাটা সকলের গা সওয়া হয়ে গিয়েছে। পুজো প্রায় এসে গেল। ফণী চক্রবর্তীর চণ্ডীমণ্ডপে বসে গ্রামস্থ সজ্জনগণের মজলিস চলছে। তামাকের ধোঁয়ায় অন্ধকার হওয়ার উপক্রম হয়েছে চণ্ডীমণ্ডপের দাওয়া। ব্রাহ্মণদের জন্য একদিকে মাদুর পাতা, অন্য জাতির জন্য অপরদিকে খেজুরের চ্যাটাই পাতা, মাঝখান দিয়ে যাবার রাস্তা। নীলমণি সমাদ্দার বললেন, কালে কালে কি হলো হে? ফণী চক্রবর্তী বললেন, ওসব হলো হঠাৎ বড় লোকের কাণ্ড। তুমি আমি করবোটা কি? তোমার ভালো না লাগে সেখানে যাবা না, মিটে গেল। শ্যামলাল মুখুজ্জে বললেন, তুমি যাবা না, আবাইপুরের বামুনেরা আসবে এখন, তখন কোথায় থাকবে মান্ডা? কেন, কিরকম শুনলে? গায়ের ব্রাহ্মণ সব নেমন্তন্ন করবে এবার ওর বাড়ির দুর্গোৎসবে। পদ্মাটা বেড়ে গিয়েছে বেটা হঠাৎ বড় লোক কিনা। লালমোহন পাল গ্রামের কোন লোকের কোনো সমালোচনা না মেনে মহা ধুমধামে দুর্গা প্রতিমা তুললে। এবার অনেক দুর্গা পূজা এই গ্রামে ও পাশের সব গ্রামগুলিতে। প্রতি বছর যেমন হয়, গ্রামের গরিব দুঃখীরা পেট পুরে নারকেল নাড়ু, সরু ধানের চিড়ে ও মুরকি খায়। নেমন্তন্ন বাড়িতে খাবে? শুক্তুনি, কচুর শাক, ডুমুরের ডালনা, সোনামুগের ডাল, মাছ, মাংস, দই, রসকড়া সব বাড়িতেই। লালমোহন পালের নিমন্ত্রণ এ গাঁয়ের কোনো ব্রাহ্মণ নেননি। এ পর্যন্ত নালুপাল ব্রাহ্মণ ভোজন করিয়ে এসেছে পরের বাড়িতে টাকা দিয়ে, কিন্তু তার নিজের বাড়িতেই ব্রাহ্মণ ভোজন হবে, এতে সমাজপতিদের মত হলো না। নালুপাল হাত জোড় করে বাড়ি বাড়ি দাঁড়ালো। ফণী চক্রবর্তীর চণ্ডীমণ্ডপে একদিন এই প্রশ্নের মীমাংসার জন্য ফুল বেঞ্চের বিচার চলল। শেষ পর্যন্ত ওর আপিল ডিসমিস হয়ে গেল। তুলসী এলো ষষ্ঠীর দিন তিলু নীলুর কাছে, কস্তা পেড়ে শাড়ি পরনে, গলায় সোনার মুড়কি মাদুলি, হাতে যশম। গড় হয়ে তিলুর পায়ের কাছে প্রণাম করে বললে, হ্যাঁ দিদি, আমার উপরে গাঁয়ের ঠাকুরদের একই অত্যাচার দেখুন। সে সব শুনলাম। ভাত কেউ খাবেন না, আমি গাওয়া ঘি আনিয়েছি, লুচি ভেজে খাওয়াবো। আপনি একটু জামাই ঠাকুরকে বলুন দিদি। আপনাদের বাড়িতে তো হয়, আমার নিজের বাড়িতে পাতা পেড়ে ব্রাহ্মণরা খাবেন, আপনাদের পায়ের ধুলো পড়ুক আমার বাড়িতে, এ স্বাদ আমার হয় না। লুচি চিনির ফলারে অমত কেন করবেন ঠাকুর মশাইরা? ভবানী বাড়ুর যে অভিজ্ঞ ব্যক্তি, তিলুর মুখে সব শুনে তিনি বললেন, আমার সাধ্য না, এ কুলিনের গায়ে ওসব হবে না। তবে আংরালি, গদাধরপুর আর নসরাপুরের ব্রাহ্মণদের অনেকে আসবে, সেখানে শ্রোত্রিয় ব্রাহ্মণ বেশি। নালুপালকে তিনি সেই রকমই পরামর্শ দিলেন। নালুপাল হাত জোড় করে বললে, আপনি থাকবেন কিনা আমায় বলুন জামাই ঠাকুর। থাকবো। কথা দিচ্ছেন? নইলে তোমার এখানে আসতাম। ব্যাস, কোন ব্রাহ্মণ দেবতাকে আমার আর দরকার নেই। আপনি আর দিদিরা থাকলি 16 কলা পুণ্য হলো আমার। তা হয় না নালু, তুমি ও গাঁয়ের ব্রাহ্মণদের কাছে লোক পাঠাও, নয়তো নিজে যাও, তাদের মত নাও। আংরালি থেকে এলেন রামহরি চক্রবর্তী বলে একজন ব্যক্তি, আর নসরাপুর থেকে এলেন সাতকড়ি ঘোষাল। তারা সমাজের দালাল, তারা সন্ধির শর্ত করতে এলেন নালুপালের সঙ্গে। রামহরি চক্রবর্তীর বয়স 55-56 হবে। বেটে, কালো, একমুখ দাড়ি গোঁপ, মাথার টিকিতে একটি মাদুলি বাঁধা, বাহুতে রাম কবচ।
বিদ্যা ওই গ্রামের সেকালের হরুগুরু মহাশয়ের পাঠশালার নাম তার ডাক পর্যন্ত। তিনি ছিলেন ঘোষার সর্দার, অর্থাৎ নামতা ঘোষবার বা চেঁচিয়ে ডাক পড়াবার তিনি ছিলেন সর্দার। রামহরি সব শুনে বললেন, এই তো সাতকড়ি ভায়াও আছে। পালমশাই, আপনি ধনী লোক, আমরা সব জানি, কিন্তু আপনার বাড়িতে পাতা পাড়িয়ে ব্রাহ্মণ খাওয়ানো এ কখনো এই দেশে হয়নি। তবে তা আমরা দুজনে করিয়ে দেব, কি বলে হে সাতকড়ি? সাতকড়ি ঘোষাল অপেক্ষাকৃত অল্প বয়সের লোক, তবে বেশ ফর্সা আর একটু দীর্ঘাকৃতি, কৃষকায়ও বটে। মুখ দেখে মনে হয় নিরীহ ভালো মানুষ, হয়তো কিছু অভাবগ্রস্ত ব্যক্তি সাংসারিক দিক থেকে। সাতকড়ি মাথা নেড়ে বললে, কথাই তাই। তুমি কি বলছো? আপনি যা করেন দাদা। তাহলে আমি বলে দিই? দিন। নালুপালের দিকে ফিরে রামহরি ডান হাতের আঙুলগুলো সব ফাঁক করে তুলে দেখিয়ে বললেন, 5 টাকা করে লাগবে আমাদের দুজনের। দেব। ব্রাহ্মণদের ভোজন দক্ষিণে দিতে হবে 1 টাকা করে। ওইটা কমিয়ে 8 আনা করতে হবে। আর 1 মালসা ছাঁদা দিতে হবে, লুচি, চিনি, নারকেলের নাড়ু খাওয়ার আগে। তাও দেব, কিন্তু দক্ষিণেটা 8 আনা করুন। আমাদের 5 টাকা করে দিতে হবে খাওয়ার আগে, কিন্তু এর কম হবে না। তাই দেব, তবে কমসে কম 100 ব্রাহ্মণ এনে হাজির করতে হবে, তার কম হলে আপনাদের মান রাখতে পারবো না। রামহরি চক্রবর্তী মাথার মাদুলি শুদ্ধ টিকিটা দুলিয়ে বললে, আলবত এনে দেব। আমার নিজের বাড়িতেই ভাগ্নে, ভাগ্নি জামাই, 3 খুড়তুতো ভাই, আমার নিজের 4 ছেলে, 2 ছোট মেয়ে, তারা সবাই আসবে। সাতকড়ি ভাইয়েরও 70-এর মুখী ছাই দিয়ে 5টি, তারাও আসবে। 100-র অর্ধেক তো এখানেই হয়ে গেল, গেল কিনা? ক্ষমতা আছে রামহরি চক্রবর্তীর। ব্রাহ্মণ ভোজনের দিন দলে দলে ব্রাহ্মণ আসতে লাগলো, ছোট ছোট ছেলে মেয়ের হাত ধরে। বড় উঠোনে শামিয়ানার তলায় সকলের জায়গা ধরল না। দিয়তাং ভুজ্যতাং ব্যাপার চলল। গাওয়া ঘিয়ে ভাজা লুচি আর চিনি এক এক ব্রাহ্মণে যা টানলে, দেখবার মতো হলো দৃশ্যটা। কখনো এ অঞ্চলে এত বৃহৎ ও এত উচ্চ শ্রেণীর ভোজ কেউ দেয়নি। যে যত পারে পেট ভরে গরম লুচি, মালপুয়া, চিনি ও নারকেলের রস করা দেওয়া হলো। তার সঙ্গে ছিল বৈকুণ্ঠপুরের সোনা গোয়ালিনীর উৎকৃষ্ট শুকো দই, এদেশের মধ্যে নামডাকি জিনিস। ব্রাহ্মণেরা ধন্য ধন্য করতে লাগলো খেতে খেতেই। কে একজন বৃদ্ধ ব্রাহ্মণ বললে, বাবা নালু, পড়াই ছিল কুলীন কুল সর্বস্ব নাটকে। ঘিয়ে ভাজা তপ্ত লুচি, 2-4 আদার কুচি, কচুরি তাহাতে খান 2। খাইনি কখনো, কে খাওয়াচ্ছে গরিব অঞ্চলে? তা আজ বাবা তোমার বাড়ি এসে খেয়ে সকলে সমস্যারে বলে উঠল, যা বললেন দাদামশাই, যা বললেন। দক্ষিণা নিয়ে ও ছাদার মালসা নিয়ে ব্রাহ্মণের দল চলে গেলে দালাল রামহরি চক্রবর্তী নালুপালের সামনে এসে বললেন, কেমন পালমশাই, কি বলেছিলাম আপনারে? ভাত ছড়ানি কাকের অভাব। নালুপাল সংকুচিত হয়ে হাত জোড় করে বললে, ছি 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 ছি, ও কথা বলবেন না, ওতে আমার অপরাধ হয়। আমার কত বড় ভাগ্যি আজকে যে আজ আমার বাড়ি আপনাদের পায়ের ধুলো পড়ল। আপনাদের দালালি নিয়ে যান, ক্ষমতা আছে আপনাদের। কিছু ক্ষমতা নেই, এ ক্ষমতার কথা নয় পালমশাই। সত্যি কথা আর হক কথা ছাড়া রামহরি বলে না, তেমন বাপে জন্ম দেয়নি। লুচি চিনির ফলার এ অঞ্চলে কদিন কজনে খাইয়েছে শুনি? ওই নাম শুনে সবাই ছুটে এসেছে। এ গাঁয়ের কেউ বুঝি আসেনি? তা আসবে না, এদের পায়া ভারী অনেক কিনা। একজন এসেছেন, ভবানী বাড়ুজ্জে মশাই। রামহরি আশ্চর্য হয়ে বললেন, কিরকম কথা?
দেওয়ানজির জামাই? আগে তিনি। আমার সঙ্গে একবার আলাপ করে দেন না পালমশাই। সব ব্রাহ্মণের খাওয়া চুকে যাওয়ার পরে ভবানী বাড়ুজ্যে খোকাকে নিয়ে নিরিবিলি জায়গায় বসে আহার করছিলেন। খোকা জীবনে লুচি এই প্রথম খেলে। বলছিল, এরে লুচি বলে বাবা? খাও বাবা, ভালো করে খাও। আর নিবি? বালক ঘাড় নেড়ে বললে, হুঁ। ভবানীর ইঙ্গিতে তিলু খান কতক গরম লুচি খোকার পাতে দিয়ে গেল। ভবানীকে তিলু আর নীলুই খাবার পরিবেশন করছিল। এমন সময় নালু পাল সেখানে রামহরি চক্রবর্তীকে নিয়ে ঢুকে ভোজনরত ভবানীর সামনে, অথচ হাত দশেক দূরে, জোড় হাতে দাঁড়ালো। কি? ইনি এসেছেন আপনার সঙ্গে আলাপ করতে। রামহরি চক্রবর্তী প্রণাম করে বললেন, দেখে বুঝলাম আজ কার মুখ দেখেই না উঠেছি। ভবানী হেসে বললেন, খুব খারাপ লোকের মুখ তো। অমন কথাই বলবেন না জামাইবাবু। আমি যদি আগে জানতাম আপনি আর আমার মা এখানে এসে খাবেন, তবে পালমশাইকে বলতাম, আর অন্য কোনো বামুন এলো না এলো আপনার বই গেল। এমন নিধি পেয়ে আবার বামুন খাওয়ানোর জন্য পয়সা খরচ। কই মা কোথায়? ছেলে একবার না দেখে যাবে না যে। বার হও মা আমার সামনে। তিলু আধ ঘন্টা দিয়ে এসে সামনে দাঁড়াতেই রামহরি হাত জোড় করে নমস্কার করে বললে, যেমন শিব তেমনি শিবানী। দিনটা বড্ড ভালো গেল আজ পালমশাই। মা, ছেলেটারে মনে রেখো। ভবানীকে তিলু ফিসফিস করে বললে, পূর্ণিমের দিন আমাদের বাড়িতে দেবেন পায়ের ধুলো। খোকার জন্মদিনের পরবন্ন হবে, এসে খাবেন। এইরকমই বিধি। পরপুরুষের সঙ্গে কথা কওয়ার নিয়ম নেই, এমনকি সামনেও কথা বলবার নিয়ম নেই। একজনকে মধ্যস্থ করে কথা বলা যায়, কিন্তু সরাসরি নয়। ভবানী বুঝিয়ে বলবার আগেই রামহরি চক্রবর্তী বললেন, আমি তাই করব মা, পরবন্ন খেয়ে আসবো। হে আমার ভাগ্যি! এ ভাগ্যির কথা বাড়ি গিয়ে তোমার বৌমার কাছে গল্প করতে হবে। তাকেও আনবেন না? না মা, সে সেকেলে লোক, আপনাদের মতো আজকালের উপযুক্ত নয়। সে পুরুষ মানুষের সামনে বেরোবেই না। আমি এসে আমার খোকন ভাইয়ের সঙ্গে পরবন্ন ভাগ করে খেয়ে যাব, আর আপনাদের গুণ গেয়ে যাব। নীলমণি সমাদ্দারের স্ত্রী আন্নাকালী তার পুত্রবধূ সুবাসীকে বললেন, হ্যাঁ বৌমা, কিছু শুনলে নাকি গায়ে ওদিকির কথা? পুত্রবধূ জানে শাশুড়ি ঠাকুরুন বলছেন, বড় লোকের বাড়ির দুর্গোৎসবে জাঁকালি নেমন্তন্নটা ফসকে যাবে না টিঁকে থাকবে। ওদের অবস্থা হীন বলে এবং কখনো কিছু খেতে পায় না বলে ক্রিয়াকর্মের নিমন্ত্রণের আমন্ত্রণের দিকে ওদের নজরটা একটু প্রখর। সুবাসী ভালো মানুষ বউ, লাজুক আগে ছিল, এখন ক্রমাগত পরের বাড়িতে ধার চাইতে গিয়ে গিয়ে লজ্জা হারিয়ে ফেলেছে। খবরাখবর সেও কিছু সংগ্রহ করেছে, যা শুনেছে তাই বললে। গায়ের ব্রাহ্মণেরা কেউ খাবে না নালুপালের বাড়ি। আন্নাকালী বললে, যাও দেখি একবার স্বর্ণদের বাড়ি। তুমি যাবে মা? আমি ডাল বাটি, ডাল কটা ভিচিতে দিয়ে এলাম, না বাটলেই নষ্ট হয়ে যাবে। বছরের পোড়ানি তো উঠলই না। শোন, তোরে বলি বৌমা। কি মা? আন্নাকালী এদিক ওদিক চেয়ে গলা সুর নিচু করে বললেন, স্বর্ণকে বলে আয়, আর যদি কেউ না যায় আমরা দুঘর নুকিয়ে যাব একটু বেশি রাত্রি। তুই কি বলিস? ফণি জ্যাঠামশাই কি ওর বউ দেখতে পেলি বাঁচবে? রাত হলেই যাব, কেডা টের পাচ্ছে? এই গায়ে গাছপালারও কান আছে, তুই জেনে আয় তো। সুবাসী গেল যতীনের বউ স্বর্ণের কাছে। এরাও গায়ের মধ্যে বড্ড গরিব,
একরাশ থোড় কুটছে বসে বসে স্বর্ণ, পাশে দুটো ডেঙ্গো ডাঁটার পাকা ঝাড়। সুবাসী বললে, কি রান্না করছো স্বর্ণ দিদি? এসো সুবাসী, উনি বাড়ি নেই, তাই ভাবলাম মেয়ে মানুষের রান্না আর কি করব, ডাঁটা শাকের চচ্চড়ি করি আর কলাইয়ের ডাল রাঁধি। সত্যি তো। বস সুবাসী। বসবো না দিদি, শাশুড়ি বলে পাঠালে তোমরা কি তুলসী দিদিদের বাড়ি নেমন্তন্নে যাবা? ননদ তো বলছিল যাবা নাকি বৌদিদি, তো আমি বললাম গায়ের কোনো বামুন যাবে না, সেখানে কি করে যাই বল? তোরা যাবি? তোমরা যদি যাও তবে যাই। একবার নন্দরানীকে ডেকে নিয়ে আয় দেখি। যতীনের বোন নন্দরানীকে ফেলে ওর স্বামী আজ অনেক দিন কোথায় চলে গিয়েছে। কষ্টে শিষ্টে সংসার চলে। যতীনের বাবা ঈশ্বর রূপলাল মুখার্জি কুলীন পাত্রেই মেয়ে দিয়েছিলেন অনেক জোগাড় যন্ত্র করে, কিন্তু সে পাত্রটির আরো অনেক বিয়ে ছিল। একবার এসে কিছু প্রণামী আদায় করে শ্বশুর বাড়ি থেকে চলে যেত। নন্দরানীর ঘাড়ে 2-3টি কুলীন কন্যার বোঝা চাপিয়ে আজ বছর 4-5 একেবারে গা ঢাকা দিয়েছে। কুলীনের ঘরে এই রকমই নাকি হয়। নন্দরানী পিঁড়ি পেতে বসে রোদে চুল শুকোচ্ছিল। সুবাসীর ডাকে সে উঠে এলো। 3 জনে মিলে পরামর্শ করতে বসলো। নন্দরানী বললে, বেশি রাতে গেলি কেডা দেখছে। স্বর্ণ বললে, তবে তাই চলো, তুলসীকে চটিয়ে লাভ নেই, আপদে বিপদে তুলসী বরং দেখে, আর কেডা দেখবে, এক ঘরে করার বেলা সবাই আছে। অনেক রাত্রে ওরা লুকিয়ে গেল তুলসীদের বাড়ি। তুলসী যত্ন করে খাওয়ালে ওদের, সঙ্গে এক এক পুঁটুলি ছাঁদা বেঁধে দিলে। যতীন সে রাত্রেই বাড়ি এলো। স্মরণে এসে দেখলে স্বামী শেকল খুলে ঘরের মধ্যে আলো জেলে বসে আছে। স্ত্রীকে দেখে বললে, কোথায় গিয়েছিলে? হাতে ও কি? গাইঘাটা থেকে 2 কাঠা সোনামুখ চেয়ে আনলাম এক প্রজা বাড়ি থেকে, ছেলে পিলে খাবে আনন্দ করে। তোমার হাতে ও কি গা? সে খোঁজে দরকার নেই, খাবে তো? খিদে পেয়েছে খুব, ভাত আছে? বসো না, যা দিই খাও না। স্বামীর পাতে অনেকদিন পরে সুখাদ্য পরিবেশন করে দিতে পেরে স্বর্ণ বড় খুশি হলো। দরিদ্রের ঘরণী সে। শ্বশুর বেঁচে থাকতেও দেখেছে মোটা চাল ভাজা ছাড়া কোনো জলপান জুটত না তার। ইদানিং দাঁত ছিল না বলে স্বর্ণ শ্বশুরকে চাল ভাজা গুঁড়ো করে দিত। যতীন বললে, বাহ, এসব পেলে কোথায়? কাউকে বলো না, তুলসীদের বাড়ি। তুলসী নিজে এসে হাত জোর করে সেদিন নেমন্তন্ন করে গেল। বড্ড ভালো মেয়ে, ঠেকার অঙ্কার নেই এতটুকু। কে কে গিয়েছিলে? নন্দরানী আর সুবাসী, ছেলে মেয়েরা। তুলসী দিদি কি খুশি, সামনে দাঁড়িয়ে খাওয়ালে, আসবার সময় জোর করে 1 মালসা লুচি চিনি ছাঁদা দিলে। ভালো করেছ, খেতে পায় না কিছু, কেডা দিচ্ছে ভালো খেতে একটু? যদি টের পায় গায়ে, ফাঁসি দেবে না শুলে দেবে। বেশ করেছ, নেমন্তন্ন করেছিল গিয়েছ, বিনি নেমন্তন্নে তো যাওনি। ঠাকুর জামাই ছিলেন, তিলু দিদি নীলু দিদি ছিল, ওদের কেউ কিছু বলতে সাহস করবে না। আমরা গরিব, আমাদের ওপর যত দোষ এসে পড়বে। তা হোক, পেট ভরে লুচি খেয়েছো তো, ছেলে মেয়েদের খাইয়েছ, ওদের জন্য রেখে দাও, সকালে উঠে খাবে এখন। কাউকে গল্প করে বেরিয়ে না যেখানে সেখানে, মিটে গেল। তুমি বেশ করে খেয়েছো কিনা বলো। না খেলি তুলসী দিদি শোনে, হাত জোর করে দাঁড়িয়ে শুধু বলবে, খেলেন না, পেট ভরল না। খোকার জন্মতিথিতে রামহরি চক্রবর্তী এলেন ভবানীর বাড়িতে, সঙ্গে তার 2টি ছেলে। সঙ্গে নিয়ে এলেন খোকনের জন্য স্ত্রীর প্রদত্ত সরু ধানের খই ও ক্ষীরের ছাঁচ।
ভবানীর বাড়ির পশ্চিম পোতার ঘরের দাওয়ায় মাদুর বিছানো রয়েছে অতিথিদের জন্য। বেশি লোক নয়, রামকানাই কবিরাজ, ফণী চক্রবর্তী, শ্যাম মুখুজ্জে, নীলমণি সমাদ্দার আর যতীন। মেয়েদের মধ্যে নিস্তারিণী, যতীনের স্ত্রী স্বর্ণ আর নীলমণি সমাদ্দারের পুত্রবধূ সুবাসী। ফণী চক্রবর্তী বললেন, আরে রামহরি জি, ভালো আছো? আগে হ্যাঁ, প্রণাম দাদা। আপনি কেমন? আর কেমন, এখন বয়স হয়েছে, গেলেই হলো। বুড়োদের মধ্যে আমি আর নীলমণি দাদা এখনো ভালোই আছি এবং টিকে আছি। আর তো একে একে সব চলে গেল। দাদার বয়স হলো কত? এই 69 যাচ্ছে। বলেন কি, দেখলি তো মনে হয় না। এখনো দাঁত পড়েনি। এখনো আধসের চালির ভাত খাবো, আধ কাঠা চিড়ের ফল আর খাবো, আধখানা পাকা কাঁঠাল এক জায়গায় বসে খাবো। দুবেলা 2.5 দুধ খাই, এখনো খেয়ে হজম করি। সেই খাওয়ার ভোগ আছে বলে এখনো এমনটা শরীর রয়েছে, নইলি। আচ্ছা, একটা কথা বলি রামহরি, সেদিন কি কাণ্ডটা করলে তোমরা? আংরালি আর গদাধরপুরের বাউনদের কি একটা কাণ্ড জ্ঞান নেই? নেমন্তন্ন করেছে বলেই পাতা পাড়তে হবে যে সুদূরের বাড়ি। ছি 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 ছি, ব্রাহ্মণ তো বলার পৈতে তো রয়েছে, নাইবা হলো কুলীন। কুলীন সকলে হয় না, কিন্তু মান অপমান জ্ঞান সবার থাকা দরকার। কথাগুলোতে নীলমণি সমাদ্দার বড় অস্বস্তি বোধ করতে লাগলেন। তার স্ত্রী ও পুত্রবধূ সেদিন যে বেশি রাত্রে লুকিয়ে ওদের বাড়ি গিয়ে ভোজ খেয়ে এসেছে, এ কথা প্রকাশ না হয়ে পড়লেই বড় মুশকিল। কিন্তু ভগবানের ইচ্ছায় ঠিক সেই সময় ভবানী বাণিজ্যে এসে ওদের খাবার জন্য আহ্বান করলে কথাটা চাপা পড়ে গেল। শ্রোত্রিয় ব্রাহ্মণ রামহরি চক্রবর্তীর সঙ্গে এক পংক্তিতে বসে ফণী চক্রবর্তী ও এরা খাবেন না। অন্য জায়গায় পিঁড়ি পেতে বসিয়ে খাওয়ানো হলো, এবং শুধু তাই নয়, খোকাকে তার জন্মদিনের পায়েস খাওয়ানোর ভার পড়ল তাঁর ওপর। রামহরি চক্রবর্তীর পাশেই খোকার পিঁড়ি পাতা। ঘোমটা দিয়ে তিলু ওদের দুজনকে বাতাস করতে লাগলো বসে। রামহরি বললেন, তোমার নাম কি দাদু? খোকা লাজুক সুরে বললে, শ্রী রাজ্যেশ্বর বন্দ্যোপাধ্যায়। কি পড়ো? এবার উৎসাহ পেয়ে খোকা বললে, হরু গুরু মশাইয়ের পাঠশালায় পড়ি। কলকাতায় থাকে শম্ভু দাদা, তার কাছে ইংরেজি পড়তে চেয়েছি, সে শেখাবে বলেছে। বাবা বাবা, এইটুকু ছেলে নাকি ইঞ্জিনি পড়বে? তবে তো তুমি দেশের হাকিম হবা। বেশ দাদু, বেশ, হাকিম হওয়ার মতো চেহারাখানাই বটে। মা বলছে আপনি আর কিছু নেবেন না? না না, যথেষ্ট হয়েছে, 3 বার পায়েস নিয়েছি, আবার কি। বেঁচে থাকো দাদু। বামুন ভোজনের দালাল রামহরি চক্রবর্তীকে এমন সম্মান কেউ দেয়নি কুলীন ব্রাহ্মণের বাড়িতে। বিদায় নিয়ে যাবার সময় রামহরি নীলুকে প্রণাম করে বললেন, চলি মা, চেরোডা কাল মনে থাকবে আজ যা করলে মা আমার, এ যতনু কখনো ভুলবো না। আজ বুঝলাম আপনারা এই দিগরের রামা সামার মতো লোক নন। 2 হাত 2 পা থাকলে মানুষ হয় না মা, গলায় পইতে ঝোলালি কুলীন ব্রাহ্মণ হয় না। কত কি পরিবর্তন হয়ে গেল গ্রামে। রেল খুলল চাকদা থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত। একদিন তিলু ও নীলু স্বামীর সঙ্গে আরংঘাটায় ঠাকুর দেখতে গেল জ্যৈষ্ঠ মাসে। ওরা গরুর গাড়ি করে চাকদা পর্যন্ত এসে গঙ্গা স্নান করে সেখানে রেঁধে বেড়ে খেলে। সঙ্গে খোকা ছিল, তার খুব উৎসাহ রেলগাড়ি দেখবার। শেষকালে রেলগাড়ি এসে গেল। ওরা সবাই সেই পরমাশ্চর্য জিনিসটিতে চড়ে গেল আড়ংঘাটা। ফিরে এসে বছরখানেক ধরে তার গল্প আর ফুরোয় না ওদের কারো মুখে। খোকা এদিকে পাঠশালার পড়া শেষ করলে। ভবানী একদিন তিলুর সঙ্গে পরামর্শ করলেন ওকে ছাত্রবৃত্তি পড়িয়ে মোক্তারি পড়াবেন না টোলে সংস্কৃত পড়তে দেবেন।
মুক্তারি পড়লে সতীশ মুক্তারের সঙ্গে পরামর্শ করা দরকার। তিলু বললে, নীলুকে ডাকো। নীলুর আর সে স্বভাব নেই, এখন সে পাকা গিন্নি। সংসারের সব কাজ নিখুঁতভাবে খুঁটিয়ে করতে ওর জুড়ি নেই। সে এসে বললে, টুলুকে জিজ্ঞেস করো না। আহা, কি সব বুদ্ধি! টুলুর ভালো নাম রাজ্যেশ্বর। সে গম্ভীর স্বভাবের ছেলে, চেহারা খুব সুন্দর, যেমন রূপ তেমনি বুদ্ধি। বাবাকে বড় ভালোবাসে, বিশেষ পিতৃভক্ত। সে এসে হেসে বললে, বাবা বলো না, আমি কি জানি? আর ছোট মা তো কিছুই জানে না। কলের গাড়িতে উঠে সেদিন দেখলে না, পান সাজতে বসলো। রানাঘাট থেকে কলের গাড়ি ছাড়লো তো টুক করে এলো আড়ংঘাটা। আর ছোট মার কি কষ্ট, বললে দুটো পান সাজতে সাজতে গাড়ি এসে গেল 3 কোশ রাস্তা। নীলু বললে, তা কি জানি বাবা, আমরা বুড়ো সুড়ো মানুষ। চাকদাতে আগে আগে গঙ্গা স্নান করতে যেতাম পানের বাটা নিয়ে, পান সাজদি সাজদি। অমন হাসতে হবে না তোমারে। আমি অন্যায় কি বললাম? তুমি কি জানো পড়াশুনোর? মা তবুও সংস্কৃত পড়েছে কিছু কিছু, তুমি একেবারে মুখ্য। তুই শেখাস আমায় খোকা। আমি শেখাবো? এই বয়সে উনি ক খ অ আ, ভারী মজা। ভোরে ছানার পায়েস খাওয়াবো বেলা। ঠিক ঠিক, তাহলে তুমি খুব ভালো, মোটেই মুখ্য না। ভবানী বললে, আহ এই টুলু, ওসব এখন রাখো, আসল কথার জবাব দে। তুমি বলো বাবা, কি ইচ্ছে তোমার? এই সময় নীলু আবার বললে, ওকে মোক্তারি টোক্তারি করতে দেবেন না। ইংরেজি পড়ানোকে কলকাতায় পাঠাতে হবে। ওই শম্ভু দেখো কেমন করেছে কলকাতায় চাকরি করে, তার চেয়ে কম বুদ্ধিমান কি টুলু? ভবানী মারুজ্য বললেন, কি বলো খোকা? ছোট মা ঠিক বলেছে, তাই হোক বাবা। মা কি বলো? ছোট মা ঠিক বলেনি? নীলু অভিমানের সুরে বললে, কেন, মুখ্য যে, আমি আবার কি জানি? টুলু বললে, না ছোট মা, হাসি না, তোমার কথাটা আমার মনে লেগেছে। ইংরেজি পড়তে আমারও ইচ্ছে। তাই তুমি ঠিক করো বাবা, ইংরেজি শেখাবে কে? নীলু বললে, তা আমি কি করে বলবো, সেটা তোমরা ঠিক করো। তাই তো, কথাটা ঠিক বলেছে খোকা। ইংরেজি পড়বে কার কাছে খোকা? গ্রামে কেউ ইংরেজি জানে না, কেবল জানে ইংরেজি নবী শম্ভু রায়। সে বহুকাল থেকে আমুটি কোম্পানির হাউসে কাজ করে, সাহেব সুবোধের সঙ্গে ইংরেজি বলে। গাঁয়ে এজন্যে তার খুব সম্মান। মাঝে মাঝে অকারণে গাঁয়ের লোকদের সামনে ইংরেজি বলে বাহাদুরি নেবার জন্যে। তিলু হেসে বললে, আই খোকা, তোর শম্ভু দাদা কেমন ইংরেজি বলে রে? ইট সাইস্ট মাট ফুট, ইট সন্টু ফুট ফিট। ভবানী বললে, বারে, কখন শিখলি এত? টুলু বললে, শুনে শুনে শিখেছি। বলে তাই শুনি কি না, যা বলে সেরকম বলি। ভবানী বললে, সত্যি ঠিক ইংরেজি শিখেছে, দেখো কেমন বলছে। নীলু বললে, সত্যি ঠিক বলছে তো। তিনজনেই খুব খুশি হলো খোকার বুদ্ধি দেখে। খোকা উৎসাহ পেয়ে বললে, আমি আরো জানি, বলো বাবা। সিট এ হিপ, সিট ফুট এপ্ট আই মাই। বাবা এ দুটো কথা খুব বলে, আই আর মাই। সত্যি বলছি বাবা। নীলু অবাক হয়ে ভাবলে, কি আশ্চর্য বুদ্ধিমান তাদের খোকা। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি 7
সপ্তদশ পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।